তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেন। তো আজকে শুরুতেই একটা খারাপ নিউজ আছে, সেটা হচ্ছে যে আমাদের ববি ল্যাসলি হয়তো ডাব্লিউডাব্লিউ কোম্পানি ছেড়ে চলে যেতে পারে। তার কারণটা হচ্ছে যে বেশ 2-3 দিন হলো ববি ল্যাসলিকে ডাব্লিউডাব্লিউ তাদের ইন্টারনাল রস্টার থেকে সরিয়ে দিয়েছে বা বলতে পারো রিমুভ করে দিয়েছে। তো দেখতে গেলে শুধু ববি ল্যাসলি নয়, ডাব্লিউডাব্লিউ এখানে এমভিপি আর টামিনাকেও রিমুভ করে দিয়েছে। তো ওরা যদি ডাব্লিউডাব্লিউ ছেড়ে চলে যায় তো সেটা ঠিক আছে, কারণ এমভিপি আর টামিনাকে তো সেরকমভাবে ডাব্লিউডাব্লিউ ইউজও করে না, তাই তাদের কোনো দরকারও নেই। কিন্তু ববি ল্যাসলিকে সরিয়ে দেওয়া এর একটা অনেক বড় কারণ হতে পারে যে ববি ল্যাসলি হয়তো ডাব্লিউডাব্লিউতে আর থাকতে চাইছে না। তো কি হয়েছে যে পিডব্লিউ ইনসাইডার এই ঘটনাটা হওয়ার পর একটা রিপোর্ট দেয় যে ববি ল্যাসলির নাকি কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে আর ববি ল্যাসলি কন্ট্রাক্ট রিনিউ করতে চাইছে না, আর সে ডাব্লিউডাব্লিউ ছেড়ে চলে যেতে চাইছে। আর সেই জন্যই হয়তো ডাব্লিউডাব্লিউ তাকে তাদের মেন রস্টার থেকে, মানে যে ইন্টারনাল রস্টার যাকে বলা হয়, সেখান থেকে রিমুভ করে দিয়েছে। আর কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পর ববি ল্যাসলি হয়তো কোম্পানি ছেড়ে চলে যাবে। তো এইটা একটা সিরিয়াস প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। আমরা এই 1 বছরের মধ্যেই বা 1 বছর প্রায় 1.5 বছরের মধ্যেই দেখতে পেলাম যে মুস্তাফা আলী নিজে থেকে চলে গেল, আর কিছুদিন আগে রিকোসে নিজে থেকে চলে গেল, তারপর ডাইজ্যাক চলে গেল, আর এখন ববি ল্যাসলিও হয়তো চলে যাচ্ছে। তো এখনও কিছু কনফার্ম নয়। এমনটাও হতে পারে যে ববি ল্যাসলি নতুন কন্ট্রাক্ট সাইন করে নেবে, তার কি বলা যায়, তার ডিসিশন হয়তো চেঞ্জ করতে পারে। কিন্তু এখন আপাতত ববি ল্যাসলির কোনো রকম ডাব্লিউডাব্লিউ থাকার প্ল্যান নেই, সে চলে যেতে চাইছে বাইরের কোনো কোম্পানিতে। তো খুবই সিরিয়াস প্রবলেম হয়ে গেছে। ভিন্স ম্যাকম্যানের যুগে এই জিনিসটা কিন্তু একদমই দেখা যেত না, খুবই কম দেখা যেত, হয়তো 10 বছরে 8 বছরে একটা কিংবা দুটো। কিন্তু ট্রিপল এইচের যুগে এখনও 2 বছরও হলো না, কিন্তু 2 বছরের মধ্যে 4 জনেরও বেশি সুপারস্টার ডাব্লিউডাব্লিউ কোম্পানি ছেড়ে চলে যেতে চাইছে। আর সেখানে ববি ল্যাসলির মতো একটা নাম, এটা তো অনেক বড় নাম বলতে হবে। আর আমি খুব একটা অবাক হব না যদি কিছু সময় পর গিয়ে আমরা দেখি সেমাস, ব্রন স্ট্রোমান এদের মতো সুপারস্টাররাও চলে যাওয়ার ডিমান্ড করছে, কারণ যেভাবে এদের বুকিং চলছে মনে হয় না এরা দুজনও খুব একটা খুশি হবে। তো জানি না কী হবে। ট্রিপল এইচের যুগে যদি সবই ঠিক থাকবে তাহলে সুপারস্টাররা কেন কোম্পানি ছেড়ে চলে যেতে চাইবে। তো এখন ববি ল্যাসলির কিছু কনফার্ম নেই, তবে খুব সম্ভবত কন্ট্রাক্ট শেষ হবে আগস্টের মাঝামাঝির সময়, আর তখনই ববি ল্যাসলি কোম্পানি ছেড়ে চলে যেতে পারে। তবে কন্ট্রাক্ট রিনিউ করতে পারে। তো এখন কিছু বলা যাচ্ছে না, মানে সিচুয়েশান এখন খুবই খারাপ বলতে পারো। আর আমরা এই সপ্তাহে মানডে নাইট ড্রতে দেখতে পেলাম যে ব্রন ব্রেকারের সাথে স্যামি জেনের ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য সামার স্ল্যামেতে ম্যাচ অফিসিয়াল করে দেওয়া হয়েছে। আর আমি একটু শক হলাম যে এটা একটা সিঙ্গলস ম্যাচ হিসাবে বুক করা হয়েছে। আমি ভেবেছিলাম যে এখানে হয়তো আমরা ইলিয়া ড্র্যাগনভকে অ্যাড হতে দেখতে পাবো, কিন্তু দেখলাম যে না, এটা আবার একটা সিঙ্গলস ম্যাচই ডাব্লিউডাব্লিউ বানিয়েছে, যেটা আমাকে তো একটু অবাক করেছে। এবার দেখতে হবে যে সামার স্ল্যামেতে এইবারেও কি স্যামি জেনের কাছে ব্রন ব্রেকারকে হারতে হয়, কারণ মানডে নাইট ড্রতে তো একদম ব্রন ব্রেকার গোল্ডবার্গের মতো ডমিনেট করছে, কিন্তু প্রিমিয়াম লাইভ ইভেন্টে একটা মাত্র হেলুয়া কিক খেয়েই ব্রন ব্রেকার চিটপটাং হয়ে যাচ্ছে, আর উঠতে পারছে না। তো সামার স্ল্যামেতে আশা করবো যে ব্রন ব্রেকার ফাইনালি স্যামি জেনকে হারাবে, কারণ স্যামি জেনও ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ নিয়ে খুব একটা কিছু করতে পারেনি। আর যদি ব্রন ব্রেকার এই সামার স্ল্যামেতেও স্যামি জেনের কাছে হেরে যায় তাহলে তো ভাই কিছু বলার নেই ট্রিপল এইচকে নিয়ে, চুপ থাকাই ভালো হবে। দেখা যাক কী হয় সামার স্ল্যামেতে। তবে ম্যাচটা কিন্তু জোরদার হবে, এটা আশা করছি। ওই আগের বারের মতো ফালতু একটা ম্যাচ হবে না। আর এবার আমাদের মামি রিয়া রিপ্লির কভার টুইটার অ্যাকাউন্টের কভার ফটো আর প্রোফাইল পিকচারটা দেখার মতো হয়েছে। দেখতেই পাচ্ছি যে এখানে মানডে নাইট ড্রতে যখন ডমিনিক লিভ মর্গানকে রিজেক্ট করে দেয়, আই হেট ইউ বলে দেয়, আর তখন লিভ মর্গান কাঁদতে কাঁদতে ব্যাকস্টেজে ফিরে যায়। তো সেই কান্নাকাটি করার সেই যে ফটোটাই এখন প্রোফাইল পিকচারে দিয়েছে মামি, আর এখানে ডমিনিকের মুখ খুশিতে আমাদের মামি রিয়া রিপ্লি চাঁটছে, সেই ফটোটা কভার ফটোতে দিয়েছে। তো এখন বলতে হবে যে ঠিক আছে, ডমিনিক আর রিয়া রিপ্লির মধ্যে সব কিছু ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে একটা গড়বড় হতে চলেছে, কারণ রিয়া রিপ্লি আর জেউসের মধ্যে দূরত্ব কমছে, দুজনের কাছাকাছি আসছে। আর সেটা আমরা ডাব্লিউডাব্লিউ টেলিভিশনেও দেখতে পেলাম। আর হয়তো এই কারণে ডমিনিক এবারে রিয়া রিপ্লির ওপর হয়তো টার্ন করতে পারে সামার স্ল্যামেতে, আমার মনে হয়। কারণ জেউস ও রিয়া রিপ্লির কাছাকাছি আসছে, এটা ডমিনিক কিন্তু একদমই ভালোভাবে নিচ্ছে না। এখানে লাভ ট্রায়াঙ্গেল হয়ে গেছে। আর তাছাড়া দেখতে গেলে রিয়া রিপ্লি এখন একজন ফেস সুপারস্টার, আর ডমিনিক তো সেই হিলই ছিল, আর তাকে হিল হিসাবেই বেশি মানায়। তো একটু খাপ খেতে অসুবিধা হচ্ছে।
আর যে উসো রিয়া রিপ্লির কাছাকাছি আসছে, তো বুঝেই নাও এখানে একটা ঝামেলা বাঁধতে চলেছে সম্ভবত সামার স্ল্যামেতে। আর যে উসো আর রিয়া রিপ্লির মধ্যে ডাব্লিউডাব্লিউ যে স্টোরি লাইনটা চালাচ্ছে সেটা দেখার পর যে উসোর বাবা রিকিসি এর উপরে কমেন্ট করে, বলছে যে ডাব্লিউডাব্লিউ যা তাল শুরু করেছে মনে হচ্ছে যে উসোর বাস্তব জীবনেও ডিভোর্স করিয়ে তারপরে ডাব্লিউডাব্লিউ মানবে। তো এরকম একটা ফানি স্টেটমেন্ট দিয়েছে যে উসোর বাবা রিকিসি তার আর রিয়া রিপ্লির যে স্টোরি লাইনটা শুরু হচ্ছে তার উপরে। আর তোমাদের তো নিশ্চয়ই মনেই থাকবে যে মানি ইন দ্য ব্যাঙ্কেতে ডেভান প্রিস্ট আর সেথ রলিন্সের ম্যাচে একটা কিক আউট নিয়ে বচ হয়ে গেছিলো। তো সেই বচের ব্যাপারে ট্রিপল এইচ কথা বলেছিল। এবারে কী হয় যে ডেভান প্রিস্ট নিজে সেই বচের ব্যাপারে কথা বলে, যে ডেভান প্রিস্ট এখানে স্বীকার করছে যে সেখানে একটা বচ তো হয়েছে, আর ডাব্লিউডাব্লিউতে বা প্রফেশনাল রেসলিং এরকম বচ অনেক সময় খুবই কম দেখা যায়, কিন্তু হয়ে গেলে আর কি করা যাবে। তো এখানে ডেভান প্রিস্টও স্বীকার করছে যে সেখানে একটা বচ হয়ে গেছে। তো আমার যতদূর মনে হয় এই বসটা ডেভান প্রিস্টের তরফ থেকে হয়নি, ডাব্লিউডাব্লিউর প্রোডাকশন টিমের তরফ থেকে হয়েছে, কারণ সিচুয়েশনটা দেখলেই বোঝা যাবে যে সেখানে সেই বসটা হওয়ার 2-3 সেকেন্ড পরে ড্রু ম্যাকিন্টায়ারের থিম সং প্লে হয়। তো হয়তো এমনটা হচ্ছিল যে যখন সেথ রলিন্স কভার করেছিল তখনই ড্রু ম্যাকিন্টায়ারের থিম সং বাজার কথা ছিল, কিন্তু থিম সং বাজতে 2-3 সেকেন্ড দেরি হয়ে যায়, আর যার ফলে এখানে এই বসটা দেখতে পাই। কী হয় যে এখানে ড্রু ম্যাকিন্টায়ারের থিম সং বাজবে, তার ফলে পিনটা ব্রেক হয়ে যাবে। ডেভান প্রিস্টের কিক আউট করার কথাও ছিল না, কিন্তু ডেভান প্রিস্ট জানে যে সেখানে ড্রু ম্যাকিন্টায়ারের থিম সং প্লে হবে, তাই তাকে কিক আউট করার দরকার নেই, তাই সে কিক আউট করেনি, কিন্তু ড্রু ম্যাকিন্টায়ারের থিম সং বাজাতে দেরি হয়ে যায়। তো এইটা হচ্ছে বচ, যেটা আমার মনে হয় না ডেভান প্রিস্টের কোনো দোষ আছে বা রেফারিরও কোনো দোষ আছে। দোষ হচ্ছে এখানে ডাব্লিউডাব্লিউর প্রোডাকশন টিমের। আর এর পরে নিউজ হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ স্টেফনি ওয়াকিওরের পর আরেকটা বড় ফিমেল রেসলারকে সাইন করেছে, আর এই ফিমেল রেসলারটার নাম হচ্ছে ডেল্টা। তোমরা যারা ডেল্টার ব্যাপারে জানো না তাদেরকে বলে দিই যে ডেল্টা হচ্ছে অস্ট্রেলিয়ান একজন রেসলার, অস্ট্রেলিয়া থেকে এ বিলং করে, ঠিক যেখান থেকে রিয়া রিপ্লি বিলং করে। তো ডেল্টাও অনেকটা রিয়া রিপ্লির মতোই ধরতে পারো, তোমরা সাজ পোশাক দেখে তো বুঝতেই পেরে গেছো যে এও কিছুটা রিয়া রিপ্লির মতো ভাইব দিচ্ছে। তো ডেল্টাকে ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি সাইন করে নিয়েছে। আর দেখতে গেলে এখানে ডাব্লিউডাব্লিউ কিন্তু এবারে ফিমেল ডিভিশনের উপরে বেশ গুরুত্ব দিচ্ছে, কারণ স্টেফনি ওয়াকিও, ডেল্টা এরকম আরও বড় বড় স্টার হয়তো ভবিষ্যতে ডাব্লিউডাব্লিউতে আসবে, আর ডাব্লিউডাব্লিউ হয়তো ফাইনালি এবার তাদের ফিমেল ডিভিশনটাকে একটু স্ট্রং করার চেষ্টা করছে। তো দেখতে হবে, শুধুমাত্র বড় বড় স্টারকে তো সাইন করালেই হলো না, তাদেরকে ভালোভাবে বুকিংও করা উচিত। তো দেখতে হবে ট্রিপল এইচ কীভাবে তাদের বুকিং করে আর ফিমেল ডিভিশনটাকে সত্যিকারের গুরুত্বপূর্ণ কিছু একটা বানাতে পারে কিনা। এখন তো সবে শুরু হয়েছে, কিছু সময় পর গিয়ে হয়তো 1 বছর 2 বছর পর গিয়ে আমরা দেখতে পাবো যে কিছু লাভ হয়েছে কিনা। আর যেমনটা তোমরা জানো যে নিক নেমিথ, বা যাকে আমরা ডব জিগলার নামেও চিনতাম, সেই ডব জিগলারকে ডাব্লিউডাব্লিউ রিলিজ করে দিয়েছিল, তারপর সে সেখান থেকে এনজেপিডব্লিউ আর তারপরে টিএনএতে আসে, আর এখন এই ডব জিগলার টিএনএতে তার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপও জিতে নিয়েছে, মানে টিএনএর এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হচ্ছে ডব জিগলার। তো এটা দেখে ভালো লাগছে যে ডাব্লিউডাব্লিউ থেকে বেরোয়ার পর ডব জিগলারের সাথে ভালো কিছু হচ্ছে, কারণ ডাব্লিউডাব্লিউতে তো তার অবস্থা একটা জবারের থেকেও খুবই খারাপ ছিল। এখন আমি দেখে খুবই খুশি লাগছে, কারণ ডব জিগলার খুবই ট্যালেন্টেড একজন পার্সন, খুবই ট্যালেন্টেড একজন রেসলার, আর বাইরের কোম্পানিতে গিয়ে সে ওয়ার্ল্ড টাইটেল জিতছে, এটা দেখে তো খুবই ভালো লাগছে। আর এটা মানতে হবে যে ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ হওয়ার পর ডব জিগলারের ক্যারিয়ারটা কিন্তু ভালো দিকেই এগোচ্ছে। আর আমরা এই স্ম্যাকডাউনে দেখলাম যে লোগান পল ভার্সেস এলএ নাইটের মধ্যে যে ম্যাচটা হবে ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপের জন্য, সেটাও সামার স্ল্যামের জন্য অফিসিয়াল করে দেওয়া হয়েছে। আর এখানে লোগান পল কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে। তো আমি একটু শখ হলাম যে লোগান পল এত সহজে তো কন্ট্রাক্ট সাইন করবে না, কিন্তু যাকে করে নিয়েছে খুবই ভালো হয়েছে, নাহলে এলএ নাইট কিন্তু লোগান পলের বাড়িতেই পৌঁছে যেত কন্ট্রাক্ট সাইন করানোর জন্য। তো এবারে আমাদের ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন লোগান পলের এগেনস্টেই বলতে হবে, কারণ জিনিসটা তো খুব একটা ভালো নয়। তো একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে যে লোগান পলের টাইটেল রেন এখন 265 দিনেরও বেশি সময় হয়ে গেছে, আর এই 265 দিনের মধ্যে সে মাত্র 2 বার তার টাইটেল ডিফেন্ড করেছে। আর এখন সামার স্ল্যামেতে সে 3 নম্বর বার টাইটেল ডিফেন্ড করতে চলেছে। আর লোগান পল হয়ে গেছে এখন এই শেষ 10 বছরের মধ্যে সবথেকে লংগেস্ট রেনিং ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন। এর আগে এই কাজটা করেছিল আমাদের জন মক্সলি বা ডিন অ্যামব্রোস, যখন সে শিল্ডের মধ্যে ছিল। সে 350 দিন তার কাছে ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপ রেখেছিল, আর তারপর থেকে 10 বছর হয়ে গেছে। আর এই 10 বছরের মধ্যে লোগান পলই সবথেকে লংগেস্ট রেনিং ইউএস চ্যাম্পিয়ন। তো জন মক্সলি, ডিন অ্যামব্রোসের কথা তো আলাদা, সে তার টাইটেল রেগুলার ডিফেন্ড করতো, কিন্তু লোগান পল তো 9 মাসে 6 মাসে তো বলা যায় না, হয়তো 1-2 বছর একবার টাইটেল ডিফেন্ড করে। খুবই খারাপ অবস্থা।
আর আশা করছি যে এবারে সামার স্ল্যামেতে আমাদের এলএ নাইট লোগান পলকে হারিয়ে নতুন ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন হবে, কারণ লোগান পলকে তো আর দেখা যাচ্ছে না এইভাবে। আর আমরা যেমনটা দেখলাম যে বেলি টিফনি স্ট্র্যাটনের মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেসটা একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে, একেবারে চ্যাপটা করে দিয়েছে। তো এর পেছনে কারণ হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ টিফনি স্ট্র্যাটনকে তার জন্য একটা কাস্টম মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেস দিতে চায়, ঠিক যেমনটা আমরা আগের বছর ডেমান প্রিস্টের জন্য দেখেছিলাম, তাকে সিনিয়র মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেস দেওয়া হয়েছিল বেগুনি কালারের। তো এবারে টিফনি স্ট্র্যাটনের জন্য সেরকম একটা কাস্টম ব্রিফকেস বানানো হচ্ছে, আর সেই জন্যই এই অ্যাঙ্গেলটা দেখানো হয়েছে। হয়তো এই পরশুদিন যে স্ম্যাকডাউনটা হবে সেখানে আমরা টিফনির নতুন মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেস দেখতে পেয়ে যাব। তো দেখতে হবে কেমন হয়। আমার তো মনে হচ্ছে পিঙ্ক কালারের ব্রিফকেস হবে, আর তার উপরে টিফনি ইন দ্য ব্যাংক বা টিফনি টাইম এই সবই কিছু লেখা থাকবে। তো দেখা যাক এই স্ম্যাকডাউনেই দেখতে পেয়ে যাব কি হবে। আর এর পরের নিউজ হচ্ছে আমাদের জিন্দার মহল GCW নামে একটা ছোট ইন্ডি রেসলিং শোতে তার ডেবিউ করে নিয়েছে, আর এখানে তার ইনরিং নেম হচ্ছে রাজ দেশি। তো জিন্দার মহল এখন থেকে রাজ দেশি এই নামেই আমরা তাকে জানবো। আর আশা করবো যে ডব জিগলারের মতো ডাব্লিউডাব্লিউ থেকে বেরোনোর পর জিন্দার মহলের ক্যারিয়ারও ওপরের দিকে যাবে। তো অনেক অনেক শুভকামনা রইল আমাদের মডার্ন ডে মহারাজ আর জিন্দার মহল বা রাজ দেশির জন্য। এরপর স্যামিজেন রিলেটেড একটা ফ্যাক্ট রয়েছে, আর তোমরা শুনে অবাক হবে যে স্যামিজেনের কিন্তু এইটা সামার স্ল্যামেতে প্রথম ম্যাচ হতে চলেছে। এর আগে স্যামিজেন সামার স্ল্যামেতে মেন কার্ডে কখনো কমপ্লিট করেনি। একবার সে কমপ্লিট করেছিল 2016 সালের, কিন্তু সেটা ছিল সামার স্ল্যামের কিক অফ শোতে। তো সামার স্ল্যামের মেন কার্ডে স্যামিজেন এই প্রথমবার ম্যাচ রাসেল করতে চলেছে। এটা একটু বলতে পারো যে আজব একটা ফ্যাক্ট, যেটা আমরা থেকেও আশা করিনি, তবে এটা একটা ফ্যাক্ট যে স্যামিজেনের এটা প্রথম সামার স্ল্যাম ম্যাচ হতে চলেছে। তো এইবার তোমাদের ফেভারিট টপিক নিয়ে কথা বলা যাক, যে রোমান কি সত্যি সামার স্ল্যামেতে আসতে চলেছে। তো কিছুদিন আগে বেশ কিছু ছোটোখাটো নিউজ সোর্স বলেছিল যে রোমান সামার স্ল্যামেতে আসছে, এটা পুরোপুরি কনফার্ম। এবারে রুমারও দিন দিন আরও বাড়ছে। আমি বলেছিলাম যে যত সামার স্ল্যাম কাছে আসবে নিউজ আরও পাকাপোক্ত হবে। তো এবারে বেশ কিছু বড় বড় নিউজ সোর্সও বলছে যে রোমান সামার স্ল্যামেতে আসতে চলেছে, এটা পুরোপুরি 100% কনফার্ম। আর দেখতে গেলে ফ্যান্সরা পুরোপুরি ধরেই নিয়েছে যে রোমান সামার স্ল্যামেতে আসবে। রুমারও খুব বাড়ছে দিন দিন, আর বলতে পারো চান্স এখন 80% থেকে পুরোপুরি 100%-এ গিয়ে দাঁড়িয়েছে। তবে আমি তো বলবো 99% চান্স আছে, কারণ কিচ্ছু বলা যাচ্ছে না। আর যেহেতু সবাই একেবারে ধরে নিয়েছে যে রোমান আসবে, এটাই হয়তো সবথেকে বড় গড়বড়ের কারণ হতে পারে। কারণ আমরা জানি ট্রিপল এইচের কাজকর্ম কীরকম, আমরা যেটা পুরোপুরি ধরে নেবো যে হবে সেটাই হবে না সেই সময়। তো এইটা একটা খটকার জিনিস আমার লাগছে। তবে নিউজ সোর্স আর রুমার্সের তরফ থেকে এটা পুরোপুরি ধরেই নাও যে রোমান সামার স্ল্যামেতে আসছে। আর আমি এর উপরে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো যে রোমান কি সত্যিই সামার স্ল্যামেতে আসবে, কারণ আমার এই বিষয় নিয়ে যথেষ্ট ডাউট আছে। নিউজ সোর্স যাই পারে বলুক না কেন, আমার যেহেতু রেসেল এক্সপ্লেনার চ্যানেল রয়েছে, আমার এটা বলা দায়িত্ব যে আমার কি মনে হয়। তো আমি এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, তোমরা ভিডিওটা পেয়ে যাবে কদিনের মধ্যেই। তো সেখানে আমি ভালোভাবে এক্সপ্লেন করবো যে রোমান কি আদৌ সামার স্ল্যামেতে আসবে বা তার কি আসা উচিত। তো সেইখানেই সেই বলা যাবে। তবে এখন নিউজ সোর্সের তরফ থেকে 100% হয়ে গেছে চান্সেস। তো চলো গাইজ, এই ছিল আজকের নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর আমার ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডাব্লিউডাব্লিউর পরের নিউজ ভিডিওতে।